অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে স্টুডিওতে আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকও। ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র সবার সমন্বিত ভূমিকা কতটা জরুরি? মশার বিস্তার রোধে বর্তমান উদ্যোগ কতটা কার্যকর আর কোথায় ঘাটতি? সচেতনতা, চিকিৎসা ও টেকসই সমাধান নিয়ে আজকের বিশেষ আলোচনা। স্বাস্থ্যকথার আজকের বিষয় ডেঙ্গু নিয়ে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান। দর্শক চাইলে যুক্ত হতে পারেন, আপনারাও ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার ফেরদৌস, স্বাগত আজকের স্বাস্থ্য কথায়। আমরা আসলে বর্ষা শুরু হয়েছে এবং দেখছি যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা, বন্যা এগুলো দেখা দিচ্ছে এবং আমরা আরেকটা জিনিস জানি যে এই সময়ে কিন্তু প্রতি বছরই আরেকটা আতঙ্কও কিন্তু আসে। আমি আতঙ্কই বলবো, ডেঙ্গু, সেটির প্রকোপও কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি শুরু হয়েছে। এই মুহূর্তে আসলে দেশের, যদি একদম শুরুতেই জানতে চাই যে দেশের ডেঙ্গু পরিস্থিতি কোথায় আছে, কি বলবেন সেটি দিয়ে যদি একটু শুরু করি। ধন্যবাদ। ডেঙ্গুর সিজনটা আসলে আপনারা জানেন যে জুন থেকেই শুরু হয়ে যায় এবং সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত, কখনো কখনো নভেম্বর পর্যন্তও কিন্তু আসলে লিঙ্গারিং হয়ে যায়। ডেঙ্গু শুরু হয় মূলত আমাদের এই বর্ষার সিজনটা, অর্থাৎ যখন মশার, বিশেষ করে এডিস মশা, যেইটা আমাদের ডেঙ্গুর জীবাণু ছড়ায়। মশার তো অনেকগুলো ধরন আছে আপনারা জানেন, তার মধ্যে এডিস মশা যেটা ডেঙ্গুর জীবাণু বহন করে এবং একজন থেকে আরেকজনকে ছড়িয়ে থাকে, সেই মশার বিস্তারগুলো কিন্তু বিশেষত এই বর্ষার সিজনটাতে বেশি হয়। এই জন্য জানেন যে আপনারা যে বাসায় এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট পানি, যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার জমে থাকে, এই দীর্ঘক্ষণ জমে থাকার যেই পানিগুলো, এখানে কিন্তু ডেঙ্গুর জীবাণুগুলো জন্মায়। কাজে বর্ষার সিজনে বৃষ্টি হয়, বৃষ্টির পরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। তাছাড়া আমরা বিভিন্নভাবে নিজেরাও জমিয়ে থাকি। বাসার যে ফুলের টবগুলো আছে সেগুলোতে আমরা পানি দিই, সেখানে পানি জমে থাকে। অনেক সময় দেখা যায় যে কনস্ট্রাকশন ওয়ার্ক যেখানে হয়, সেখানে কাজ করছে, হয়তো কাজ ফেলে রাখছে, সেখান থেকে মশার বিস্তার হয়। এই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু হয়ে থাকে, যার জন্য বর্ষায় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কম বেশি পানি জমেই থাকে। এই জন্য এই সময়টাতে কিন্তু ডেঙ্গুর জীবাণুর অর্থাৎ এডিসের বিস্তারটা অনেক বেশি হয়ে থাকে এবং সেই জন্যই কিন্তু এই সিজনটাতে আমাদের বেশি হয়ে থাকে ডেঙ্গুর। এই সময়ে এসে এবছর ডেঙ্গু পরিস্থিতি কি দেখছেন? এবছর ডেঙ্গু পরিস্থিতি যদি বলি, আমরা অন্যান্য বছরের তুলনায় কিন্তু আমার কাছে মনে হয় কিছুটা কম। এখনও ওইরকমভাবে এখনও পর্যন্ত ওইরকমভাবে কিন্তু এটা আমাদের দেশে, সাউথ ইস্ট এশিয়াতে, বাংলাদেশে, এখানে কিন্তু সারা বছরই কম বেশি কিছু কিছু থাকে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু আমরা এখনও ওই হারে সংখ্যায় এখনও কিন্তু ওইরকমভাবে ছড়িয়ে যায়নি। যদিও আমাদের দু একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর কারণে আমরা জানি, তারপরও আর কি অন্যান্য বছরের তুলনায় এখনও ওই মাত্রায় কিন্তু পৌঁছায়নি। আচ্ছা, এই বছরের কথা যেহেতু বললেন, আমরা দেখি যে আমরা গত বেশ কয়েক বছরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রতি বছরই ডেঙ্গু ধরন পাল্টে আসছে, লক্ষণ বদলে যাচ্ছে, শরীরে যে ধরনের ক্ষতি সে করছে, অর্গানগুলোকে সে আক্রান্ত করছে, সেগুলোর ধরন বদলে যাচ্ছে, পরিস্থিতি, রোগীর পরিস্থিতি খারাপ হচ্ছে। এইবারে এসে আসলে এই ধরনটা, বা আপনারা গত কয়েক বছরে কোন আসলে ধরনগুলোর আসলে কি ধরনের, আমি যদি বলি যে টেন্ডেন্সি লক্ষ্য করছেন যে কি হচ্ছে? আপনারা জানেন যে ডেঙ্গুর কিন্তু 4টা সেরোটাইপ আছে, ডেন 1, ডেন 2, ডেন 3 অ্যান্ড ডেন 4। তো আমাদের দেশে সাধারণত ডেন 2, ডেন 3 এই দুটা খুব বেশি মাত্রায় আছে। ডেন 1 এবং ডেন 4 যেটা আছে, এটা কিন্তু আমাদের দেশে তুলনামূলকভাবে কম। 4 খুবই কম, 1 কিছুটা আছে। তো এই যে বললাম এই সেরোটাইপগুলো, মানে এই ধরনগুলোর মধ্যে আপনার
ডেন 3 এবং ডেন 2 এই দুটো হচ্ছে আপনার একটু বেশি মারাত্মক, এবং এগুলো সাধারণত মারাত্মক রকমের ডেঙ্গু করে থাকে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম যেটা বলি সেইটা, প্রেশার কমে যাওয়া, রোগীর যে হসপিটালাইজেশন, এগুলোর মাত্রা কিন্তু এই দুইটা ধরন দিয়ে যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তাদের কিন্তু হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা বেশি এবং তাদের সিভিয়ারিটিও বেশি হয়ে থাকে। আমাদের দেশে এই বছর এখনও পর্যন্ত যেটুকু তথ্য আছে তাতে ডেন 3টাই একটুকু বেশি আছে। আপনি যেহেতু বললেন যে আসলে এখন পর্যন্ত কম আছে, আমি একটু সচেতনতার প্রসঙ্গে আসি। ডেঙ্গু প্রতিরোধে আসলে কোনটা জরুরি, মানে জনসচেতনতা আসলে বেশি জরুরি নাকি আসলে চিকিৎসা ব্যবস্থা কতটুকু জরুরি? এর পাশাপাশি আমি এও জানবো আপনার কাছে যে আমাদের এই বছর আসলে আমরা কতটা প্রস্তুত, ডেঙ্গুর যদি আবারও ব্যাপক আকারে প্রকোপ দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থায় কতটা প্রস্তুত, সেটাও একটু শুনবো। শুরুতে একটু যদি জানি যে আসলে কোনটা বেশি জরুরি, সচেতনতা নাকি আসলে চিকিৎসা ব্যবস্থা? ডেঙ্গু যেহেতু আমাদের দেশে সারা দেশব্যাপী ছড়িয়ে আছে, আমাদের দেশে জনসংখ্যা প্রচুর এবং এত মানুষ, এত জনসংখ্যা, এর মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়ে সচেতন হই তাহলে কিন্তু এটা মোকাবেলা করা ভেরি ইজি। সরকারিভাবে তো বিভিন্ন রকমের কার্যক্রম চালু আছে। সরকার তো আসলে প্রত্যেকে বাসায় বাসায় গিয়ে এগুলো করে দিতে পারবে না, সম্ভব না এটা আসলে। গভর্নমেন্ট হয়তো পলিসি ঠিক করে দিবে, তারা কিছু বড় উদ্যোগ নেবে, বড় কাজ করে দিবে, কিন্তু এই যে ছোট ছোট জায়গা যেগুলো আমরা প্রথমে আলোচনা করলাম, পানি পরিষ্কার রাখা, নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করা, বাসা নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখা, এগুলো যদি আমরা প্রত্যেকেই করি, ময়লাগুলো যদি আমরা জমিয়ে না রাখি, যেগুলোতে স্ট্যাগন্যান্ট ওয়াটার হতে পারে, আমাদের খালি পাত্র যেগুলো আছে সেগুলো যদি আমরা নিজ উদ্যোগে এগুলো পরিষ্কার করে ফেলি, আমার বাসার সামনে যে ময়লা আছে, ড্রেনটা আছে, ওটা যদি আমরা নিজেরাই কখনো পরিষ্কার করে দিতে পারি তাহলে কিন্তু আসলে এগুলো আসলে অনেকাংশেই কমানো সম্ভব। গভর্নমেন্ট তো আসলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আসলে এটা করা সম্ভবই নয়। যেটা বলছিলেন যে আসলে চিকিৎসা ইম্পর্টেন্ট না প্রতিরোধ ইম্পর্টেন্ট? অবশ্যই প্রতিরোধ ইম্পর্টেন্ট। এই ধরনের ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে সেগুলোর জন্য সব সময় বলা হয়, পাবলিক হেলথের বলা হয় যে আপনার প্রতিরোধই হচ্ছে মূল অংশ, যেটা দিয়ে আমরা হতেই দিব না। যদি না হয় তাহলে আমার সিভিয়ারিটি হবে না, আমার চিকিৎসা লাগবে না, আমার রিসোর্স বেঁচে যাবে। সেই জন্য আমাদের প্রতিরোধের উপর সবসময় গুরুত্ব বেশি দিতে হবে। চিকিৎসা যখন লাগবে তখন তো আমাদের চিকিৎসা নিতেই হবে, সেটা আমরা প্রথমে বাসায় নিব যে অবস্থা বুঝে, যখন দেখব যে রুগীর অবস্থা খারাপ হচ্ছে তখন হয়তো আমরা হসপিটালে যাব অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হসপিটালে ভর্তি হব। তো কাজেই আমাদের গুরুত্ব কিন্তু সবসময় দিতে হবে প্রতিরোধের উপর। এবং এই জন্য কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সরকার মশক নিধনের জন্য বা মশকের স্থান যেগুলো উৎপন্ন হয় সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করার জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে বেশ ভালো পরিমাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার ফলে কিন্তু আপনারা বোধহয় এটাও লক্ষ্য করে থাকবেন যে ইদানিং কিন্তু মশার পরিমাণ আগের তুলনায় কিছুটা হলেও কম মনে হয় আসলে। তো এগুলো একটা অনেক সফলতা। এবং আরও একটি উদ্যোগের কথা আমরা শুনেছি যে ডেঙ্গু পরীক্ষার যে ফিয়ের ব্যাপারটি সেটিও কমিয়ে আনা হচ্ছে, তুলে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আমাদের ডেঙ্গুর জন্য আসলে অনেক ধরনের পরীক্ষায় লাগে। মূলত আসলে আমরা তো বলি যে সিবিসি এবং ডেঙ্গু NS1 বা অ্যান্টিবডি টেস্ট এবং হেমাটোক্রিট টেস্ট, এই টেস্টগুলি আসলে আমাদের মূলত প্রাথমিকভাবে লাগে এবং এই টেস্টগুলো সহজলভ্য করা দরকার সব জায়গায়, যাতে করে আমাদের অন্তত স্ক্রিনিং টেস্টগুলো করে ফেলতে পারি এবং বুঝতে পারি যে আমাদের রোগীর সমস্যা হচ্ছে কিনা। আমাদের তো আসলে মূলত লাগে সিবিসি এবং হেমাটোক্রিট, এটাই বেশ ইম্পর্টেন্ট টেস্ট। এরপরে যদি আমরা বলি তখন লাগে হয়তো আমাদের লিভারের টেস্টগুলো যেগুলো আছে, জিপিটি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, এগুলো লাগে। তো সেগুলো একটু এক্সপেন্সিভ টেস্ট হলেও ওইটা পরের লেভেল লাগবে, যখন রোগী কিছুটা জটিলতার দিকে যাবে তখন ওই টেস্টগুলো সাধারণত লাগে। প্রথম পরীক্ষার কথা আমরা শুনলাম। যদি চিকিৎসার কথায় আসি বা একটু লক্ষণের কথায় আসি, ডেঙ্গু নিয়ে কিন্তু নানা ধরনের কথাও প্রচলিত রয়েছে যে কোনটি খাওয়া যাবে কোনটি খাওয়া যাবে না, কোন ওষুধ চট করে খেয়ে ফেলা যাবে। এই ব্যাপারে যদি একটু মানে পরিষ্কার একটু ধারণা দেয়া যেত যে কোন জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত, বা নাপা বা প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধগুলো খাওয়া উচিত, এই ব্যাপারে যদি একটু। জ্বরের প্রথম কয়েকটা দিন আসলে এই জ্বরগুলো কিন্তু বেশিরভাগই হলে আনডিফারেন্সিয়েটেড, মানে বুঝতে পারা যায় না যে আসলে জ্বরটা কী জন্য আসলো। বিশেষত যদি জ্বরের রুগীর আপনার সর্দি কাশি না থাকে, গলা ব্যথা না থাকে, প্রস্রাবে ব্যথা না থাকে, জ্বালাপোড়া না থাকে,
শুধুমাত্র জ্বর, এই জ্বরগুলো কিন্তু প্রথম দিকে আসলে বলা মুশকিল যে কোন ধরনের জ্বর। তবে আমরা সাধারণত জ্বরের সাথে আরও অন্যান্য লক্ষণ আছে কিনা সেগুলো দেখে চিন্তা করি যে এটা কি ভাইরাস জ্বর না কোনো ব্যাকটেরিয়াজনিত জ্বর। ভাইরাস জ্বর হলে সাধারণত শরীর ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, আর ডেঙ্গু যদি হয় তাহলে সাধারণত আরও সিভিয়ার গায়ে ব্যথা থাকে এবং চোখ ব্যথা থাকে, চোখের পেছনে ব্যথা থাকে, খেতে পারে না, খাওয়ার অরুচি হয়, কারো কারো বমি হয়, এই লক্ষণগুলো বেশি থাকে। কাজেই এই যে জ্বরের সাথে গা ব্যথা, মাথা ব্যথা, বমি ভাব এগুলো যদি থাকে, সর্দি কাশি থাকে, তাহলে আমরা এগুলোকে সাধারণত ভাইরাল ফিভার হিসেবে একদম একভাবে এবং চিন্তা করে থাকি। কোনগুলো আসলে মানে ডেঙ্গুর সংখ্যা থাকে সেই ব্যাপারটাও নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। এবং যেটি বলছিলাম যে কোন ওষুধগুলো একদম শুরুতেই খাওয়া উচিত বা উচিত না, সেগুলো যদি একটু শুনবো। একটা বিরতি থেকে ফিরে এসে, একটা বিরতির সময় হয়ে গেছে। স্বাস্থ্যকথা একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসির সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যকথা। আজ আমরা কথা বলছি ডেঙ্গু নিয়ে, জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ বিষয়ে। আর এই বিষয়ে পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান। ডাক্তার ফেরদৌস, আমরা শুনছিলাম যে লক্ষণগুলোর কথা বলছিলেন। একদম শুরুতে ডেঙ্গু হোক বা না হোক, শঙ্কা থাকুক বা না থাকুক, কোন মানে ওষুধ খাওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলোর দিকে আসলে নজর রাখা উচিত বা একদম মনে রাখা উচিত? যেটা বলছিলাম যে যদি জ্বরটা আপনার ভাইরাস জ্বর হয়ে থাকে তাহলে আসলে তো এখানে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো তেমন কার্যকারিতা নেই, কোনো দরকারও নেই। আসলে আমার সামান্য লাগবে জ্বর, যেহেতু জ্বর থাকে, জ্বরের জন্য আসলে প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল জাতীয় ওষুধই খেতে হবে। আসলে যে কোনো জ্বরে, আমরা যদি ভাইরাস জ্বরগুলির কথা চিন্তা করি, ভাইরাস জ্বরগুলিতে কিন্তু আসলে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ, প্যারাসিটামলের বাইরে ব্যথানাশক ওষুধ, বিশেষ করে ক্লোফেনাক জাতীয় ওষুধ, ডাইক্লোফেনাক জাতীয় যেটা বলি আমরা, তারপর ন্যাপ্রক্সিন জাতীয় ওষুধ, আইবুপ্রোফেন, এই ধরনের ব্যথার যে ওষুধগুলি আছে, ওই সময় যেহেতু জ্বরের সাথে প্রচুর গায়ে ব্যথা থাকে, অনেকে ভুলবশত কিন্তু ব্যথার ওষুধ খেয়ে ফেলে। কেউ কেউ আপনার কিটোরোলাক জাতীয় ওষুধ এগুলোও খেয়ে ফেলে। কাজে এই ধরনের ওষুধগুলো কিন্তু ডেঙ্গু যদি সন্দেহ করি তাহলে একদমই খাওয়া উচিত নয়। কারণ আমরা জানি ডেঙ্গু পরবর্তীতে কিন্তু প্লাটিলেটের একটা ঝামেলা হয়, প্লাটিলেট কমে যায়। কেউ যদি আপনার এই যে ধরনের এনএসএইড মানে ব্যথানাশক ওষুধগুলো খেয়ে ফেলে তাহলে কিন্তু পরবর্তীতে তাদের প্লেটলেটের জটিলতা তৈরি করতে পারে, বেশি হয়ে থাকে। সেই জন্য আমরা ব্যথানাশক ওষুধগুলো আসলে সবসময়ের জন্য জ্বর থাকলে অ্যাভয়েড করব। প্যারাসিটামল অনুযায়ী আমরা যার ধরেন যে বাচ্চারা আছে তাদের জন্য প্যারাসিটামল একটা ডোজ আছে, বয়স্কদের জন্য একটু কমিয়ে দিতে হয়। মাঝারি যারা মধ্যবয়সী আছে 60 কেজি বা তার উপরে, তাদের জন্য প্যারাসিটামল 2টা করে 6 ঘন্টা পর পর খেলেই কিন্তু আপনার জ্বর এবং গায়ের যে ব্যথা আছে, প্যারাসিটামল কিন্তু একটা বেশ ভালো ব্যথার ওষুধ। এটা কিন্তু আসলে আমরা অনেকেই নেই না, আসলে আমলে নিই না, কিন্তু প্যারাসিটামলও কিন্তু যদি আপনি সঠিক মাত্রায় খেতে পারে তাহলে কিন্তু এটাও আপনার ব্যথার জন্য বেশ ভালো কাজ করে। সেক্ষেত্রে একজন রোগী আসলে ঠিক কখন চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন? সাধারণত আমরা ভাইরাস জ্বরে কিন্তু আসলে চিকিৎসকের কাছে তেমন যাওয়া হয় না, কিন্তু ডেঙ্গু কিনা সেই শঙ্কাটা আসলে কখন তৈরি হবে, কোন লক্ষণগুলো দেখে একজন রোগী? আমরা যেটা বলছিলাম যে জ্বরের সাথে যদি চোখ ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, গায়ে প্রচণ্ড ব্যথা থাকে, খেতে অরুচি হয়, এইগুলো তো আসলে, এবং সিজন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিজন, আমাদের তো এখন সিজনই হচ্ছে ডেঙ্গুর। কাজে এই সময় যদি এই ধরনের লক্ষণগুলো থাকে, সর্দি কাশি কারো কারো একটু কম থাকে, কিন্তু যদি সর্দি কাশির পরিমাণ বেশি থাকে তাহলে এটাকে ডেঙ্গু হিসেবে আমরা সাধারণত চিন্তা করি না। কাজে জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, খাওয়ার অরুচি এগুলো যদি থাকে তাহলে আমরা এই সিজনটাতে হলে আমরা প্রথমে চিন্তা করব যে আমার ডেঙ্গু হলো কি না। সেক্ষেত্রে প্রথমে হয়তো আমরা 1-2 দিন দেখতে পারি, কিন্তু আমরা 3 দিনের মধ্যেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিব। এই জন্য নিব কারণ হলো কি, আমি যদি 3 দিনের মধ্যে আমি কনফার্ম করতে পারি যে হ্যাঁ আমার এইটা ডেঙ্গু জ্বর, মানে আমরা তো NS1 করি টেস্ট, এই NS1 টেস্টটা প্রথম 3 দিনের মধ্যে কিন্তু পজিটিভ থাকে, 3 দিন পরে কিন্তু আর পজিটিভ থাকে না। এখন যদি 3 দিনের মধ্যে আমি পজিটিভিটি আছে কি না টেস্ট করে কনফার্ম না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আবার আমাদের টেস্টগুলো করতে গিয়ে দেরি করতে হবে, অর্থাৎ 5ম দিন বা 6ষ্ঠ দিনের পরে। কিন্তু এই যে মাঝখানে যে উইন্ডো টাইমটা আছে 3 থেকে 5 দিন, এই সময়টাতে কিন্তু কোনো টেস্ট সাধারণত পজিটিভ হয় না, এবং সেই জন্য কোনো রোগী ধরেন যে 5ম দিনে গিয়ে যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে যে এটা কি ডেঙ্গুর জন্য হলো না অন্য কোনো কারণে তার এইরকম সমস্যাগুলি হলো। সেজন্য বেস্ট বিভ্রান্তি তৈরি হবে। সেজন্য বেস্ট হচ্ছে চিকিৎসকের কাছে যাওয়া। আমার মনে হয় প্রথম 3 দিনের মধ্যে গিয়ে অন্তত একটা ডেঙ্গু CBC এবং NS1 টেস্টটা করে রাখা ভালো। যদি পজিটিভ থাকে তাহলে আপনাকে পরবর্তী সময়ের জন্য সতর্ক হওয়ার জন্য আসলে এটা জরুরি। কারণ ডেঙ্গু হলে আমরা জানি পরবর্তীতে যদি কারো খুব বেশি দুর্বল লাগে,
বমি হচ্ছে, খেতেই পারছে না, পেটে ব্যথা করছে, দাঁড়ালে খুব মাথা ঘোরাচ্ছে, খুব দুর্বলতা লাগতেছে, যদি এরকম হয়, অথবা আপনার গায়ে যদি শরীর থেকে কোনোভাবে রক্তপাত হয়, এই যে যে লক্ষণগুলো যেগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন, এই ওয়ার্নিং সাইনগুলি যদি চলে আসে তখন কিন্তু তাকে অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, কোনো দেরি না করে। সেজন্য আপনার আগে থেকে জানা থাকা দরকার যে আমার আসলে ডেঙ্গুটা হয়েছে কি হয়নি। একদম পরিষ্কার। শিশু এবং বয়স্কদের জন্য আসলে কোনো বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে কিনা? ডেঙ্গু প্রতিরোধ বা ডেঙ্গুর সময় যদি থাকে সেগুলো কি কি হতে পারে? ডেঙ্গু প্রতিরোধ আসলে সবার জন্যই সমান। বাচ্চাদেরকে আসলে আমরা একটুকু সতর্ক রাখবো, ওদেরকে বিশেষত ঘুমানোর সময়, দিনের বেলা, বাচ্চারা তো অনেকেই বিকেলবেলা ঘুমায় জানেন আপনারা, তো এই সময়টাতে ডেঙ্গুর মশা, এডিস মশা কিন্তু আপনার বেশিরভাগ সময় কামড়ায় হচ্ছে বিকেলের দিকে, সন্ধ্যার কাছাকাছি, ওই সময়টাতে। কাজে বাচ্চারা যদি ওই সময় ঘুমে থাকে তাহলে অবশ্যই তাদেরকে মসকিটো নেটটা দিতে হবে, যাতে করে আমাদের এইটা ছাড়া তারা না ঘুমায়। এটা খেয়াল রাখা লাগবে আমাদের গার্ডিয়ানদেরকে। আর বাচ্চাদের একটুকু আমরা জামা কাপড় যেগুলো একটুকু আছে, হাতা বড় পা জামা আছে, এই ধরনের জিনিসগুলো পরাবো, কারণ ওরা বাচ্চারা নিচের দিকে খেলাধুলা করে এবং মশা কামড়ায় হচ্ছে নিচের দিকে, পায়ের দিকে। কাজে বাচ্চারা যেহেতু হাইট ছোট, ওদের নিচের দিকে কামড়ানোর কিন্তু সমস্যা খুব বেশি হয়ে থাকে। আর বয়স্কদের জন্য, বয়স্ক রোগীরা তো জানেন যে ওনাদের একাধিক ধরনের অসুখ থাকে, কারো ডায়াবেটিস, কারো প্রেশার, কারো কিডনির সমস্যা, হার্টের সমস্যা, একাধিক ধরনের প্রবলেম থাকে। কাজে কারো যদি ডেঙ্গু হয় এবং ডেঙ্গু পরবর্তী জটিলতা তৈরি হয়, তাহলে তাদের জন্য তো আমাদের একই সাথে ওই অসুখগুলোর চিকিৎসা করতে হবে, সাথে ডেঙ্গুর করতে হবে। কারো দেখা যাবে প্রেশার হয়তো নর্মাল আছে কিন্তু ডেঙ্গুর জন্য প্রেশার বেশি কমে গেল, তখন প্রেশারের ডোজের, ওষুধের ডোজের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারো ডায়াবেটিস বেড়ে যায়, কমে যায়, কাজে ওই সময় হয়তো আমার ডায়াবেটিসের ডোজের অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। কারো হার্টের ওষুধ খায়, যেমন বিভিন্ন রকমের আপনার অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায়, ক্লোপিটাগ্রল জাতীয় খায়, তারপরে আপনার বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্ট খায়, তাহলে এই ওষুধগুলো কিন্তু আমাকে ওই সময় বন্ধ করা লাগতে পারে। তাহলে এই বিষয়গুলি কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে বয়স্কদের জন্য। কাজেই এই দুইটা গ্রুপ, এবং এর আরেকটা গ্রুপ আছে কিন্তু আমাদের প্রেগনেন্ট গ্রুপ, যারা আছে গর্ভবতী মায়েরা, তাদের জন্য কিন্তু আমাদের এই সময়টাতে খুব খেয়াল রাখা লাগবে। কারণ আমরা জানি গর্ভবতী মায়েরাও কিন্তু খুব একটা ভালনারেবল গ্রুপ, তাদের প্রেশারের ফ্ল্যাকচুয়েশন থাকে, তাদের খাবারের অরুচি থাকে, নানা ধরনের জটিলতা থাকে। কাজে এই সময় যদি তাদেরও ডেঙ্গু হয় তাহলে সেই বিষয়গুলিও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। আমরা দেখি যে নানা ধরনের বাজারে মসকিটো রিপেলেন্ট কিন্তু পাওয়া যায়, সেগুলো আসলে কতটা কার্যকর এবং আসলে ত্বকের জন্য আসলে কোনো ধরনের ঝুঁকি বা কোনো ধরনের রোগ তৈরি করে কিনা? রিপিলেন্ট আসলে এটা মসকিটোকে আপনার করার জন্য, ও যেন আসলে আপনার গায়ে না বসে, ওর মধ্যে তো কেমিক্যালস থাকে প্লাস একটু থাকে, স্মেল থাকে, যার জন্য মশাটা ওইটা যদি পায় তাহলে ও গায়ে আসে না, এবং যদিও বসে হয়তো ওই ঘ্রাণটা পেয়ে সে চলে যায়। কাজে এটা কিন্তু কি রিকমেন্ডেড, আপনি ব্যবহার করতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড এটা রিকমেন্ডেড, দেওয়া যেতে পারে। এখন অ্যালার্জি হবে কি না এটা আসলে কাউকে জোর দিয়ে বলা যাবে না যে তার অ্যালার্জি হবে কি হবে না। অ্যালার্জি আসলে ইন্ডিভিজুয়াল মানুষের এক একজনের এক এক ধরনের হয়। কারো অ্যালার্জিক রিয়াকশনের পরিমাণ খুব বেশি, যে কোনোটাতেই হয়ে যায়। এমন ধরেন স্বাভাবিক খাবার যেগুলো আছে সেগুলো খেলেও অনেকের অ্যালার্জি হয়ে যেতে পারে। কাজেই এই যে আমরা ক্রিম বা রিপেলেন্টগুলো ইউজ করব, এর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে, তাহলে একটা ক্রিমে তো অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যেগুলোকে আমরা ভেহিকলস বলি। সেই ভেহিকলসগুলির মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্ট যদি তার গায়ে লাগার পরে অ্যালার্জি করে, এটা তার ইন্ডিভিজুয়ালের জন্য, ইন্ডিভিজুয়ালি এরকম না যে ওই মসকিটো রিপেলেন্ট দিলেই হবে। এটা অন্যান্য যেই ওষুধগুলো আমরা ব্যবহার করি সেরকম পরিমাণেই হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার ফেরদৌস, আজকে আমাদেরকে স্বাস্থ্য কথায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ প্রিয় দর্শকদেরকে। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন।